তাহলে গল্প হবে। হ্যাঁ, রাত 3টে বাজে। আমি কি নেব আজকে? তোমার দিন, তুমি বলবে যা কিছু। এখন বাজে রাত 3টে, এখন শুরু হচ্ছে আমাদের গল্প। আমাকে ট্রেনিংয়ে ইনস্টিটিউটে কেন ঢুকতে হবে? আমি নিজের ক্যালিতে যেটা হয় আমি সেরমভাবেই চাকরিটাকে দেখো, ঢুকবো। আমরা দুজন দুটো ক্যাটাগরি। এক হচ্ছে তুমি ফ্র্যাঙ্কফিন না করে তুমি এয়ারলাইন্সে ঢুকেছো, আর আমি ফ্র্যাঙ্কফিন করে এয়ারলাইন্সে ঢুকেছি। তো এখানে তোমার ওপিনিয়ন কি আর আমার ওপিনিয়ন কি? দুটো ওপিনিয়ন আলাদা। হ্যাঁ নিশ্চয়ই, দুটো দুটো ওপিনিয়ন আলাদা ওপিনিয়ন থাকবে। আলাদা না, দুটো ওপিনিয়ন কিন্তু একই হবে। সেখানে তুমি তোমার ওপিনিয়ন আগে শুনি, কি বল। ট্রেনিংয়ে আর ফিল্ডে দুটোই আলাদা, কিন্তু ম্যাক্সিমাম কেসে আমি দেখেছি যে লোকেরা ওয়েলকাম করে। লাউপালার কাপ কিনবো। দাঁড়াও, কথা বলে দিই। এটা তো লাউপালার কাপ কিনে দেবে আমাকে? না, আর কিচ্ছু কিনবো না। লাউপালার কাপ কিনে দাও, আমরা বসে বসে চা খাবো আর গল্প করবো। ঠিক আছে, পরে দেখা যাবে। আচ্ছা জান, তোমার সব থেকে খুশির দিন কি ছিল? ফার্স্ট চোখ বন্ধ করলেই যদি তোমার কোনো একটা দিন মনে হয় ওই দিন আমি সব থেকে বেশি খুশি ছিলাম, সেটা কোন দিন ছিল বা কি ছিল সেই দিনটা? সব থেকে খুশির দিন যদি বলে তাহলে আমি কাটিয়েছি 2016। 2016তে 2015তে যখন আমরা ব্যাঙ্গালোরে পৌঁছাই, যখন তুমি চাকরি পেয়ে গেছো আর আমি কিছুদিন আমাকে অপেক্ষা করতে হচ্ছিল চাকরির জন্য। আমি পেপার দেখছিলাম, ঘাঁটছিলাম যে আমাকেও তো পেতে হবে। তুমি পেয়ে গেছো, কারণ বম্বেতে যেই কাজ করতাম আমরা, ওখান থেকে তারপরে যখন আমরা ব্যাঙ্গালোরে গেলাম তখন তুমি প্রথমে পেয়ে গেছো। তো ঠিক দেখায় না যে আমি করছি না তুমি একা করছো, তখন ব্যাপারটা ঠিক থাকতো না সেরকম। তো আমাকেও কিছু পেতে হবে বলে আমি জোর ফোর দিয়ে আমি লেগে পড়ে গেছিলাম। তখন আমি পেপার দেখলাম, তারপরে রোজ ওই ওয়েবসাইট থেকে চাকরি দেখা, ইন্টারনেটে চাকরি দেখা, এসব সব করছিলাম তখন। হঠাৎ করে তখন দেখলাম যে একটা কোম্পানি এয়ার ইন্ডিয়াতে, তখন দেখলাম যে পেপারে অ্যাড বেরিয়েছে যে লোক নিচ্ছে। সব থেকে খুশির দিন কোনটা ছিল? ওটাই আমি বলছি যে শুরু থেকে আচ্ছা। 2015তে যখন আমি চাকরিটা পেয়ে গেছি, তখন তো একটা খুবই খুশির দিন ছিল যে হ্যাঁ, এত বড় কোম্পানি এরকম, আমি তো কোনোদিনও ভাবিনি যে এরকম করে হুট করে পেয়ে যাব। কারণ তোমার ফ্র্যাঙ্কফিনের এক্সপিরিয়েন্স ছিল, আমার কোনো ফ্র্যাঙ্কফিনের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো সেই বেসিসে এটা খুবই মানে বড় ব্যাপার আমার জন্য। তো আমি এটা এরকমভাবে পেয়ে কিন্তু গেছি। আমরা মেসেজও দিতে পারি, যারা এয়ারলাইন্সে ঢুকতে চায় তাদের এরকম না যে কোনো কোর্স করেই ঢুকতে না, হবে, এরকম কোনো ব্যাপার না। মানে এয়ারলাইন্স রিলেটেড কোনো কোর্স করেই ঢুকতে হবে তবেই যে তারা চাকরি পাবে, আদারওয়াইজ পাবে না, এটা কিন্তু না। ব্যাপারটা হলো এটা যে মানে এখনও স্টিল নাও এরকম আছে যে গ্রামের লোকেরা যারা একদম অনেক দূরে মেইন সিটিতে থাকে না, অনেক ভেতরের দিকে থাকে, গ্রামের দিকে থাকে, তখন ওই লোকেরা তখন এটা ভাবে যে আমাকে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে কোর্স করে ট্রেন হয়ে তারপরে আমি চাকরিতে ঢুকবো। তো সেই মেন্টালিটিটা আমি শুরু থেকে এটা ভাবতাম যে এই মেন্টালিটিটা আমার কাজ করবে না। আমি এটা এরকমভাবে আমি ভাবতাম না। আমি এটা ভাবতাম যে আমাকে ট্রেনিংয়ে ইনস্টিটিউটে কেন ঢুকতে হবে? আমি নিজের ক্যালিতে যেটা হয় আমি সেরকমভাবেই চাকরিটাকে দেখো, ঢুকবো। আমরা দুজন দুটো ক্যাটাগরি। এক হচ্ছে তুমি ফ্র্যাঙ্কফিন না করে তুমি এয়ারলাইন্সে ঢুকেছো, আর আমি ফ্র্যাঙ্কফিন করে এয়ারলাইন্সে ঢুকেছি। তো এখানে তোমার ওপিনিয়ন কি আর আমার ওপিনিয়ন কি? দুটো ওপিনিয়ন আলাদা। হ্যাঁ নিশ্চয়ই, দুটো দুটো ওপিনিয়ন আলাদা ওপিনিয়ন থাকবে। আলাদা না, দুটো ওপিনিয়ন কিন্তু একই হবে। সেখানে তুমি তোমার ওপিনিয়ন আগে শুনি, কি বলতে চাইছো। আমার ওপিনিয়ন এটা যে যারা এটা ভাবছে যে যাদের মধ্যে সেই
যোগ্যতাটা আছে, সেই ক্যাপাবিলিটিটা আছে যে হ্যাঁ আমি পেয়ে যাব ঠিক, আমি চাকরিতে ঢুকে নিতে আমি ঠিক করে নিতে পারবো। যদি ওই দেখো সব চাকরিই যত লোকের এখন কত লোকেরাই থাকবে যে যাদের 34-37 বছর হয়ে গেছে, 38 বছর হয়ে গেছে, তাদের অনেক ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন কেউ কেউ এরকমও থাকে যে 30 বছর থেকে চাকরি স্টার্ট করেছে, কেউ কেউ আবার এরকম আছে যে অনেক আগেই 16-18 বছর থেকে চাকরি স্টার্ট করে নিয়েছে। তো তার জন্য তো একটা বিশাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই বয়সে। তো আমি এটা বলবো যে এখন যে ঢুকছে চাকরিতে, ধরো সে সদ্য ধরো 12 পাস করেছে বা গ্র্যাজুয়েশন পাস করেছে, সে চাকরিতে ঢুকবে, যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনেই হোক, ফ্যামিলি কন্ডিশন হোক বা নিজের অন্য কোনো কন্ডিশনেই হোক, যে চাকরিতে ঢুকতে হবে, যে অন্য কোনো আর স্কোপ নেই, কোনো অন্য সোর্স নেই। তো চাকরিতে যখন ঢুকতে হচ্ছে, সে যদি এরকম ভাবে যে আমি মাল্টি ন্যাশনাল যে কোনো কোম্পানিতেই আমি ঢুকে গিয়ে আমি জিনিসটাকে শিখে নিতে পারবো, কাজটাকে শিখে নিতে পারবো, প্রোফাইলটা আমার ওয়ার্ক প্রোফাইল কী হবে সেটা আমি ভালো করে শিখে নিতে পারবো, ট্রেন হয়ে নিতে পারবো ভালো করে, তাহলে ও যে কোনোভাবেই যখন খুশি ও ঢুকে যেতে পারে। তার জন্য কোনো ইনস্টিটিউট বা কোনো ট্রেনিং ইনস্টিটিউট বা কেউ ওকে ট্রেন করে দিতে পারবে না তার জন্য। কারণ ইনস্টিটিউটে যেটা শেখায়, আমিও ইনস্টিটিউটে, আমি হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউটে আমি কিছু টাইম আমি স্পেন্ড করেছিলাম, কিন্তু দুটোই জিনিস আলাদা। যেটা তোমাকে ট্রেনিংয়ে শেখাচ্ছে সেটা আলাদা, আর যখন তুমি অন ফিল্ড প্র্যাকটিক্যালি যখন জিনিসটাকে ফেস করতে হবে চ্যালেঞ্জেসগুলোকে, সেই ট্রেনিংয়ের ইনস্টিটিউটের সেই লেখাগুলো, সেই লেসন্সগুলো কাজে আসবে না তখন আর। আচ্ছা, আমি তোমাকে যে কোয়েশ্চেনগুলো করব তুমি উত্তর দেবে, তারপরে তুমি সেম কোয়েশ্চেন করবে, তখন আমি উত্তর দেবো, ওকে? ঠিক আছে, তারপরে তোমার ওই গল্পে আসবো, কিন্তু ওই গল্পটাকে ভটকে গেলাম, তো আগে ওই গল্পটা শেষ করে নি, তারপরে এইটা শুরু করব। ঠিক আছে। তো ওটাই তোমার সব থেকে খুশির দিন তো আমি কোনটা ছিল? যেটা বলছিলাম যে আমি সবথেকে খুশির দিন সেটা ছিল যখন আমি তার আগে যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখান থেকেই আবার কন্টিনিউ করছি, তারপরে আসবো। এটা নিয়ে আমরা নেক্সট পরে আরেকটা এপিসোড করব। 2015-তে যখন আমি চাকরিটাকে পাই, তখন আমি খুব খুশি হয়েছিলাম যে হ্যাঁ এত বড় একটা কোম্পানিতে আমি কাজটা পেয়ে গেছি। কারণ আমার কোনো সেরকম টাইপের আমার কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশানস ছিল না যেটাতে আমি এয়ার ইন্ডিয়াতে ঢুকতে পারবো। তো এয়ার ইন্ডিয়াতে যখন ইন্টারভিউ দিতে গেছি, আমি ইন্টারভিউ দিয়েছি, তার অনেকগুলো রাউন্ডস ছিল। ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা রাউন্ড ছিল, যেখানে ফিজিক্যাল টেস্ট ছিল একটা। না, প্রথমে কোন রাউন্ড ছিল? প্রথম রাউন্ড ছিল তোমার ডিটেইলসে বলো। জিডি, জেনারেল ডিসকাশন। প্রথমেই জিডি ছিল? প্রথমে জিডি সেলফ ছিল ইন্ট্রো ছিল না? না, প্রথমে জিডি ছিল, সেলফ ইন্ট্রো লাস্ট ছিল। এটাই হওয়া উচিত। জিডি ছিল প্রথমে, যেরকম রোডিজে থাকে সেরকম। তো প্রথম রাউন্ড ছিল জিডি, জেনারেল ডিসকাশন, যেখানে একটা টপিক দিয়ে দেবে, সেটার হয় তোমাকে ফরেজ বলতে হবে, আর নাহলে সেটার এগেনস্টে বলতে হবে, আর সেটা যুক্তি দিয়ে বলতে হবে। যদি সেই পয়েন্টটা যে জিডি নিচ্ছে তার যদি সঠিক লাগে, সে তোমাকে ওপরের লেভেলে পাঠাবে, পরের রাউন্ডে পাঠাবে। টপিকটা যদি এরকম হয় যে সমাজ ওটাকে অ্যাকসেপ্ট করছে না, তুমি এগেনস্টে গিয়ে ওটাকে বলছো, হয়তো সেটা সঠিক না, মনে হচ্ছে না, যেটা যুক্তি নেই, তাহলে ওটা হবে না, পাস হবে না সেটা। ও মানে টপিক দিয়ে দেবে, সেটার বেসিসে তোমাকে বলতে হবে হ্যাঁ জিডি রাউন্ডে এটাই হয়। তো তোমাকে টপিক কি? আমাদের টপিক এটা ছিল যে এখন দুনিয়াতে অনেক কিছু অ্যাডভান্স হতে চলেছে। মানে তখন, মানে আজ থেকে আমি যদি 10 বছর পিছিয়ে যাই, তাহলে তখন এত এআই, এত ইলেকট্রনিক্স, এত কিছু তখন এতটাও মানে এইভাবে যেরকমভাবে এখন চলছে সেরকমভাবে এতটা দ্রুতগতিতে এখন চলছিল না তখন। তো সেই টাইমটা তখনও মানে নমিনাল ব্যাপার, নর্মালভাবেই থাকছিল তখন। তো তখন একটা এরকম টপিক দিয়ে দিয়েছে যে অ্যাডভান্স টেকনোলজি আমাদের আসা উচিত, সেটাতে কি পয়েন্টস মানে প্রোজ আর কি আছে আর কনস কি আছে, সেইটা নিয়ে আমাদের একটা টপিক ছিল। তো আমি এগেনস্টে কথা বলেছিলাম। তো এই পয়েন্টগুলো যখন আমি ওদেরকে বলি, সেখানে যখন ডিসকাশন হয়, একটা ডিবেট হয়, যে ফরে আছে সে কিছু বলছে, যে এগেনস্টে আছে সে কিছু বলছে, তখন আমি যখন বললাম, তখন
ব্যাপারটা তখন বুঝতে পেরেছে সবাই। আর তারপরে অনেকে আমার সাথে মতও ছিল, মানে মতটা মিল ছিল অনেকের, কারণ যারা জিডি নিচ্ছিল তারাও পুরোনো দিনের লোক, তো মিলে গেছে মত। তো ওপরে উঠিয়ে দিয়েছে। পরের লেভেল ছিল ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, সেটা করতে হচ্ছিল, দৌড়ানো, এক্সারসাইজ কিছু দিয়েছিল, সেগুলো করা আমি করে দিয়েছিলাম। আমি এরমভাবে দৌড়াচ্ছিলাম যে যেন তেন প্রকারে আমাকে কাজটা পেতে হবে, এটা ছাড়া কোনো আর কিছু নেই। আর কোনো মানে বাঁচার আর কোনো কিছু নেই। আমাকে যদি আমি সুইমিং না জানি, হাত পার মেরে আমাকে উপরে উঠতেই হবে, এরকমভাবে আমি পরীক্ষাটা দিয়েছিলাম। তো সেই দিনটাই আলাদা ছিল তখন। আর তারপরে আমার রাউন্ড এসেছিলো পার্সোনাল ইন্টারভিউ, পিআই রাউন্ড, যেখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আর HR VP ওরা দুজনে বসেছিল, যারা ব্যাঙ্গালোরের হেড ছিল, ঠিক আছে। তো আমি ভাবছিলাম কীরকম হবে, পাবো কি, এত বড় এরকম কোম্পানি, কী হবে জানি না। তো এরকম দোনো মনের মধ্যে ছিলাম। ব্যাঙ্গালোরের মতন জায়গা, কারণ ব্যাঙ্গালোর আর কলকাতার মধ্যে অনেক ডিফারেন্স আছে সবকিছু দিক দিয়ে। কলকাতাতে তো স্যালারি প্রচুর কম, এখনও কম, এই টাইমেও কম, তখনও কম ছিল। আজ থেকে আমি যদি 2008-এ দেখি তখনও কম ছিল, 2026 হয়ে গেছে, এখনও কম, এখনও 10-12 হাজার টাকাই বলে, আর তখনও 8,000 টাকা ছিল, এটাই হয়েছিল। তো আমি ভাবছি ব্যাঙ্গালোরের মতন জায়গা, এত দুর্ধর্ষ জায়গা। আমি যখন প্রথম এয়ারপোর্টে নেমেছি আমি অবাক হয়ে গেছি, যেটা কি, কোথায় এসেছি আমি। এটা কখন আমরা নেমেছি? রাত, সেই তখন জুন মাস, তখন রাত 2-2:30টার সময় ল্যান্ড করেছি। আমরা 1টার সময় ল্যান্ড করেছি। 1টার সময় ল্যান্ড করে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে তখন 1:45 মতন বাজে। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন তোমার কি ছিল যখন আমি তো এয়ারপোর্টে পাটা রাখো? আমি হাঁ করে দেখছি চারিপাশটা, কারণ এরকম এয়ারপোর্ট আমি কোনোদিনও দেখিনি। আমি যতদিন আছি আমি কলকাতা এয়ারপোর্টেই মুশকিলে দেখেছি, হয়তো তুমি যখন ইন্ডিগোতে ছিলে তখন দেখেছিলাম 2011-12-তে। তুমি টার্মিনালের ভেতরে তো তখন ভেতরে টার্মিনাল, তখন আমি, কারণ এয়ারপোর্টে আমার তো কোনো সিন নেই, আমি যাইনি, তাই না? তারপরে তো ঢুকেছি নতুনটাতে, তারপরে ঢুকেছি আমরা যখন আবার ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসেছিলাম 2016। না, আমরা যখন বম্বে গেছিলাম তখন ঢুকেছিলাম, তাই না? হ্যাঁ, না না, কলকাতার এয়ারপোর্ট দেখিনি, সেটা তো বম্বে এয়ারপোর্ট। বম্বে এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আচ্ছা, আসলাম। আমরা কলকাতা থেকে বম্বে কিভাবে গেছি? ট্রেনে দুরন্ততে। তো আমি এটা বলছি যে এরকম এয়ারপোর্ট এখন তো আরও সুন্দর হয়ে গেছে, এখন আরও ওই সিঙ্গাপুর এয়ারলাইন্স, মানে সিঙ্গাপুর এয়ারপোর্টের মতন হয়ে গেছে এখন। আমি মানে ভাবিনি যে এত চকচমক, এত লাইটিং, এত লোক, এয়ারলাইন্সের এত লোক ঘুরে বেড়াচ্ছে, যারা খুব মানে বেসিক এটিকেটস আছে যাদের মধ্যে, মানে ওরকম না, দুর্ব্যবহার করে না, মিসবিহেভ কেউ করেনি। কলকাতার মতন লোকেরা এখনও হয়তো, কলকাতার মতন জায়গা হয়তো এখনও, তুমি যদি এয়ারপোর্টেই যাও বা তুমি যদি স্টেশনেই যাও, হয়তো মিসবিহেভ পাবে, রুডনেস তুমি এখনও পাবে, কিন্তু ওখানে এরকম হতো না। এখন মানে স্টার্টিং থেকে, শুরু থেকে আমি দেখেছি যে এরকম মিসবিহেভ জিনিসটা আমি মানে ফেস করিনি। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু লোক আছে যারা এরকম করে, একটা ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা প্রবলেম আছে, যেটার জন্য ওরা ওরকম এগেনস্টে হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম কেসে আমি দেখেছি যে লোকেরা ওয়েলকাম করে। কাপ কিনবো, দাঁড়াও কথা বলে দিই। লাউপালার কাপ কিনে দেবে আমাকে? না, আর কিচ্ছু কিনবো না। লাউপালার কাপ কিনে দাও, আমরা বসে বসে চা খাবো আর গল্প করবো। ঠিক আছে, পরে দেখা যাবে। এবারে আমি যখন এরকম হয়েছে যে আমরা এয়ারপোর্ট থেকে ওরকম নামলাম, আমি অবাক হয়ে গেছি। আমি চাকচমক দেখে আমি অবাক হয়ে আমি তাকাচ্ছি এরকম, কারণ এরকম জায়গা কোনোদিনও দেখিনি। তারপরে যখন বাইরে বেরিয়েছি, ওই তো জুন মাস, কারণ বম্বেতেও গরম, কলকাতাতেও গরম, তো আমি যখন বাইরে বেরিয়েছি, হু হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে রীতিমতো আমার এরকম মনে হচ্ছে জ্যাকেট পরি। জুন মাস, হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি যে এটা কোথায় আসলাম ভাই আমি, এরকম হাওয়া, ঠান্ডা ওয়েদার। তোমার পক্ষে তো আরো প্লাস পয়েন্ট ছিল, কারণ তোমার
ওয়েদারের জন্য শরীরের একটু হ্যাঁ। একটু পেটের একটু হ্যাঁ প্রবলেম হয় হ্যাঁ না। হ্যাঁ। তো এত সুন্দর ওয়েদার, এত ঠান্ডা হাওয়া, রাত 1টা 1:30 বাজে, তো এরকম মনে হচ্ছে মানে শীতকালে যেরকম নভেম্বর কি ডিসেম্বর মাসে যেরকম কলকাতার ওয়েদার হয়ে যায়, সেরকম ওয়েদার ছিল। ব্যাঙ্গালোরে আসার কাহিনীটা বলো, কিভাবে আসলাম? তো তখন ওটা তো আর বাবা, আমরা মানে কিরমভাবে করছিলাম, ওটা টিকিট, ট্রাভেল আমি বলি, টিকিট, এই ওই সেই। ওটা আমি বলি, আমি তুমি বলবে না, ওটা আমি এটা তাক বলি। বলতে হবে না, আবার পরে বলবো। কেন? ওরে অনেক মানে কিছু কাহিনী না আছে যে না, কিরমভাবে কোনো আমরা কাহিনী আসলাম। না। আমি তো চাকরি করতাম না, ঠিক আছে? এইবার মানে চাকরি ছেড়ে দিয়েছিলাম। তোমার সাথে একসাথে থাকার পর থেকে আমি জানি না, আমাকে যদি প্রশ্ন করো যে আমার সব থেকে, তবেই তো গল্পটা হবে। একা যদি তুমি বলে যাও তো গল্পটা কি না না করে হবে? বলো, আমি বলছি যে শেষ তো করে নিতে তো। তারাও না, এখন কনসা তাড়াহুড়ো আছে। আমাকে যদি বলো যে আমার সব থেকে, চোখ বন্ধ করলে সব থেকে আমার খুশির দিন কোনটা, আমি যেদিনকে শ্রীরামপুরে একসাথে তুমি আর আমি থাকা শুরু করেছিলাম, সেই দিনটা। মানে আমি এত খুশি ছিলাম, এত খুশি ছিলাম, বলে না যে পাখনা গজিয়েছে, লিটারেলি আমার পাখনাই গজিয়েছিল। তাই জন্য আমি পরের দিন থেকে চাকরি, আমি জানি না আমি কোন দুনিয়ার মানুষ, তার পরের দিন থেকে ওই জন্যই আমি চাকরি টাকরি সব ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে মানে শুধু মানে ব্লাইন্ড ভালোবাসা বলে না, ওরকম ব্লাইন্ড হয়ে গেছিলাম আমি। ওটা তো ভুল হয়েছিল। এবার যাই হোক, চাকরি টাকরি তো আমি ছেড়ে দিলাম। এবার আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা ঝাঁটি হতো, টাকার অসুবিধা ছিল, এই ওই সেই। তো তুমি যখন বলে যে চাকরি করো, তখন আমি অনেক করে ভাবলাম যে চাকরি যদি করতেই হয় তো আমি এয়ারলাইন্সেই আবার ঢুকবো। তো এবার তো সঙ্গে সঙ্গে আমি সার্চ করতে শুরু করলাম যে যে করে হোক আমি এয়ারলাইন্সেই ঢুকবো। সার্চ করতে করতে নেটে, ল্যাপটপ ছিল তখন, ওই ওই প্যাভিলিয়নই ছিল মনে হয়। তো সার্চ করতে করতে পেলাম হচ্ছে ব্যাঙ্গালোরে দুটো ইন্টারভিউ চলছে, একটা হচ্ছে স্পাইসজেটের, একটা হচ্ছে ইন্ডিগোর। তো ইন্ডিগো যেহেতু আমি করে নিয়েছি, আমি ইন্ডিগোটা সাইড করলাম, আমি স্পাইসজেটে বললাম যে যান চলো স্পাইসজেটে এই টাইমে এই দিনে ইন্টারভিউ, যে করে হোক আমরা যাই। তো ওই ওই তাড়াহুড়ো করেই ব্যাঙ্গালোরে আমাদের আসা, হঠাৎ করে একদম। মানে চাকরি পাবো কি পাবো না, টাকা নষ্ট হয়ে যাবে, এসব আমি কিচ্ছু ভাবিনি। ব্যাঙ্গালোরে আমাকে যেতে হবে, চাকরি ওটা একটা আমাকে আমাদের পেতে রিস্ক, হবে। রিস্কে চলেছি আমরা, অনেক রিস্ক নিয়েছিলাম লাইফে, অনেক রিস্ক নিয়েছি ওরমভাবে হুটহাট করে। তারপর টিকিট পাবো কি পাবো না, অনেক কিছু ব্যাপার অনেক স্যাপার ছিল। কিছু ব্যাপার স্যাপার ছিল। তারপরে টিকিট লাস্ট মোমেন্টে কিনছি, টিকিট তো টিকিটের প্রাইস বেশি থাকবে। টিকিটের প্রাইস বেশি থাকতে পারে। এবার ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে আমি ভাবছি যে এইখানে আমি কাজ পাবো না, অসম্ভব ব্যাপার। কিন্তু যখন আমি ইন্টারভিউ দিলাম, আমি দেখলাম যে না, এখানে কাজ ওখানে পাওয়া ইজি। হ্যাঁ, ব্যাপারটা এটা যে ওখানে তখনকার সময় হিসাবে আমি যদি বলি যে যারা নর্থ থেকে, আমাদেরকে নর্থ ইন্ডিয়ান্স বলতো, কি আমরা নর্থ ইন্ডিয়ান্স তো না, তো নর্থ ইন্ডিয়ান্স হিসাবে মানে যেই দেখে যে একটুখানি একটু রং ফর্সা একটু লোকেরা ওরকমভাবে আসছে, ওখান বাইরে থেকে আসছে, তারা ওখানে তো ল্যাঙ্গুয়েজ প্লাস আমরা জানি না, তারপরে একটুখানি দেখতে একটু কালচে হয়। কে কারা দেখতে পাচ্ছে? সাউথের লোকেরা তো একটু ডাল হয় না কালারটা। একটু না, অনেকটাই হয়। যাই হোক, অতটা আমি মানে ইয়ে করবো না, ক্রিটিসাইজ করবো না, কিন্তু ওটাই মানে ক্রিটিসাইজের কিছু না, ওদের মধ্যে অন্য জিনিস যেটা আছে খুবই ভালো। প্রোস কন অন্য সবারই জিনিস কি, থাকে, অনেক জিনিসই অনেক আছে যেটা জিনিস, ভালো, যেটা নিজেদের জায়গাটাকে রক্ষা করতে ওরা জানে। যে আমি পরিষ্কার রাখতে জানে আমরা ভাই। আমরা যে ব্যাঙ্গালোরে ছিলাম, আমি লোকদেরকে আমি এটা দেখেছি যে আমি জায়গাটাকে, আমি এখানে বসস্থান আমার, আমি এখানে থাকছি, আমি এখানে বিজনেস করছি বা আমি এখানে চাকরি করছি, যাই হোক সেই জায়গাটাকে ও পরিষ্কারভাবে রেখে দিতে ও জানে ওটাকে, যে আমি রোজ উঠে নিজের ওটাকে জায়গা। পরিষ্কার করে ধুয়ে আমি ওটাকে পুজো করে আমি বসবো। হ্যাঁ ঠিক। এই জিনিসটা ওরা মান্য করে, যেটা আমাদের কলকাতাতে একদমই নেই। আমাদের কলকাতাতে এটা হয় যে আমরা আমরা বাজারে গিয়ে, আমি ভেবে নাও আমি মাছওয়ালা, আমি যদি গিয়ে বাজারে গিয়ে মাছ বিক্রি করছি, আমি আমার খাবার খেয়ে আমি ওখানেই ফেলবো, আমি হাতও ওখানেই ধুয়ে দেবো, আমি থুতুও ওখানেই ফেলবো, আমি আমার হিসি ফিসি ওখানেই করে দেবো, আবার ওখানেই মাছ বিক্রি করছি। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এই জিনিসটা সাউথে নেই। সাউথে যেখানে বাজার হচ্ছে তো সেখানে বাজার,
আলাদা করে যেখানে শৌচালয় করা আছে সেখানে গিয়ে করো তুমি। হ্যাঁ, কিছু লোক আছে যারা এক্সিস্ট করে, যারা বাইরে গিয়ে রাস্তায় গিয়ে ওখানে করে দিচ্ছে, ইসি করে দিচ্ছে, সেটা তো অনেক জায়গাতেই আছে এরকম। কিন্তু ম্যাক্সিমাম আমি লোকদেরকে দেখেছি যে জায়গাটাকে প্রোটেক্ট করা জানে ওরা। নিজের জায়গা বলতে যে সকালবেলা উঠে স্নান করে পুজো করে কাজে যাওয়া, চায়েও আরে নিজের বাড়ির সামনের রাস্তাটা ঝাড় দিয়ে রাখে। লোকদেরকে এটা দেখেছি যে যে সিকিউরিটি চাকরি করছে ধরো, সেও ওই কাজটাকে পুজো করে মানে কাজটাকে করবে, অ্যাজ আ ওয়ার্শিপ হিসাবে কাজটাকে ছোট করবে। ছোট বড় কাজ দেখেন। আর সব থেকে বেশি ভালো ব্যাপার হলো স্যার করে আর ম্যাডাম করে ডাকতে, হ্যাঁ, ডাকে সবাই। সে যে কাউকেই হোক, সে চায় নোংরা পরিষ্কার করছে সেও ম্যাডাম, হ্যাঁ, রেসপেক্ট দেয়। যে ফ্লাইট চালাচ্ছে সেও ম্যাডাম, যে সিকিউরিটি চাকরি করছে সেও ম্যাডাম, এরকম অটো চালাচ্ছে সেও স্যার। তো এইটা আমি ওদের কাছ থেকে আমি শিখেছি যে এটা খুবই একটা ভালো জিনিস, খুব পজিটিভ পয়েন্ট, আর ভেতর থেকে ভালো ফিল আসে। তাই জন্যই ব্যাঙ্গালোরে নেবে আমি খুব একটা পজিটিভ ভাইব আমার এসেছিলো, যাবকি আমার কলকাতায় কোনো দিন এটা হয়নি। কলকাতায় আমি যতবারই আমরা আগেও অনেক কাল আগে আমি বাইরে থাকতাম, সেখান থেকে আবার যখন কলকাতায় আসতাম ভালো ফিল হতো না। ওই হাওড়া স্টেশনে যখনই নামতে হবে ভাবতাম আর ওরকমভাবে যেতে হবে, ওই রাস্তায় কাদা, কিচকিচ লোক করছে, চারিদিকে লোকগুলো বসে থাকে নিচে, থুতু ফেলায়, পেচ্ছাপের গন্ধ, এই ওই সেই, যেখানে খাবার খাচ্ছে তার পাশেই পেচ্ছাপের দোকান, পেচ্ছাপের দোকানের পাশে খাবারের দোকান, এই পেচ্ছাপও বিক্রি হচ্ছে খাবারও বিক্রি হচ্ছে, এরকম একটা ব্যাপার মনে হয়। যাই হোক, তো এই জিনিসগুলো একটু মানে আমার মানে এসব আমি দেখতে পাইনি ব্যাঙ্গালোরে। কারণ ব্যাঙ্গালোরের আমি একটু কর্নার করে বসো। ব্যাঙ্গালোরে যখন আমি রেলওয়ে স্টেশনেও গেলাম, আমি ভাবলাম এটা কী। আর ওই ম্যাজেস্টিক রেলওয়ে স্টেশন হোক বা যশবন্তপুর রেলওয়ে স্টেশন হোক, আমি মানে এরম করে আমি দেখছি। তুমি তো লাস্ট টাইম বললে ওটা আরো নাকি আপগ্রেড, আরও আপগ্রেড হয়ে গেছে। ওই আমি লাস্ট টাইম যখন দেখেছি তখন এসকেলেটার তখন লেগে গেছে। তো ওইসব ব্যাপার আছে। তারপরে সব থেকে টেকনোলজি আগে ব্যাঙ্গালোরে তুমি দেখতে পাবে যেগুলো আপগ্রেড হয়। মানে আমি অনেক কিছুই ওরা জিনিসটাকে ট্রায়াল দিতে যান, অনেক কিছুই দেখেছি। তারপরে আমি এটাও দেখলাম, আমি খুব প্রশংসা করবো ব্যাঙ্গালোরের এটা, যে আমি ওখানে আই কার্ড বানিয়েছি। আমার যে কটা আই কার্ড, ধরো আমি আমার ড্রাইভিং লাইসেন্স ওখানে বানিয়েছি, আমি আমার আধার কার্ড, প্রথম আধার কার্ড যেটা কলকাতাতে হতে পারিনি আমার, আমি ওখানে গিয়ে তৈরি করেছি। খুব ইজিলি, খুব স্মুথ প্রসেস ছিল। একটা আলাদা করে একটা অফিস ছিল, সেখানে জাস্ট যেতে হবে টোকেন নিয়ে যেতাম। ওরা না, আগে তোমাকে প্রথমে ওই অফিসটায় যেতে হবে, যে বলবে যে হ্যাঁ আমি বানাতে চাই, তোমার কাছে লোকাল কোনো অ্যাড্রেস প্রুফ থাকতে হবে, রেন্টাল এগ্রিমেন্ট বা গ্যাসের কোনো প্রুফ এরম থাকতে হবে। ওটা নিয়ে তুমি যাবে, তোমাকে একটা স্লিপ দেবে, বলবে যে অমুক ডেটে আপনি আসুন। যেই তুমি সেই ডেটে যাবে, ওই টাইমিংয়ের মধ্যেই তোমাকে যেতে হবে। জাস্ট যাবে, গিয়ে বসবে, ও ছবি তুলবে, সব কিছু লিখবে, তোমাকে দেখাবে, স্ক্রিনের মধ্যে তোমাকে দেখাবে, চেক করতে বলবে যে সব কিছু আমি ঠিকঠাক করে ভরেছি, তো আপনি দেখে নিন, যদি কোনো রকমের ভুলভাল থাকে এখনই বলে দিন, আমি ওটাকে চেঞ্জ করে দেবো। আর সব কিছু পারফেক্টভাবে ভরেছে। আমি সব কিছু চেক করলাম, আমার ফটো নিল, ডিজিটাল সাইন নিল, খতম, হয়ে গেল। তারপরে কিছুদিন পর, আরও 10-15 দিন পরে আবার বললো আসতে, আপনার আইডি কার্ডটা রেডি হয়ে যাবে। আর আমি আরেকটা জিনিসও দেখলাম, কলকাতাতে বড় এরকম পেপার হিসাবে মানে আধার কার্ডটা দিচ্ছিল, ওখানে স্মার্ট কার্ড হয়ে গেছে। 50 টাকা দিলে স্মার্ট কার্ড। তোমার শেষ হলে আমি তোমাকে একটা কোয়েশ্চন করব। কি সুন্দর স্মুথলি প্রসেস হয়ে গেল। আরও এরকম কিছু জিনিস আছে যেটা আমার প্রভিডেন্ট ফান্ডের যখন আমি টাকা তুলতে গেছি, সেটাও খুব স্মুথ ছিল, খুবই স্মুথভাবে হয়েছে। আমি জিজ্ঞেস করি তোমাকে, যে কলকাতায় বাঙালি ভাববো, কলকাতা মানে বাঙালি, তো আমি বাঙালি হিসাবেই বলছি, বাঙালিদের যেরকম বলে না, ও তো বাঙালির টাইম মানে একটা, সেটা দুপুর 1টা হলে দুপুর 3টে 4টে হয়ে যায়। তো ব্যাঙ্গালোরেও কি এরকম, নাকি ওদের টাইম মানে সেই টাইমই? না, একদমই না। ব্যাঙ্গালোরে আমি এটা দেখেছি
যখন যেই টাইমিংয়ে ওরা খাবার খেতে চলে যাচ্ছে তো চলে যাচ্ছে, যখন ওই ওদের টাইমে একটা মানে ওদের একটাই না, ওদের একটা মানে একটাই, কারণ যখন ওদের এরকম ছিল যে 1টা থেকে 2টো অবধি লাঞ্চ, ঠিক 2টোর সময় এসে চলে আসতো, বসে যেত। আবার অনেক লোকেরা এরকমও ছিল যারা আগেই চলে আসতো, আগেই শুরু হয়ে যেত কাজ। তার মধ্যে তুমিও ছিল। তার মধ্যে তো আমিও ছিলাম, কারণ আমার ব্রেকে যেতে আমার বেশিক্ষণ লাগতো না, আমি 10 মিনিটে খেয়ে চলে আসতাম। কাজকে আমি তো শুরু থেকেই হার্ড ওয়ার্কার, আর প্লাস আমি কাজকে অন্যরকমভাবেই দেখি, আমার জন্য কাজ অনেক বেশি প্রায়োরিটি রাখে। তো আমি এটা ভাবতাম যে আমি যাচ্ছি ব্রেকে, খাবার খাবো, চলে আসবো। কিন্তু এরকম লোকেরা ছিল, এক্সিস্ট করতো তখন, যে ও খাবার খাবে, 2টো লোকের সাথে গল্প করবে, চা খাবে, আবার সিগারেট খাবে, আবার 2-3টে লোকের সাথে গল্প করতে করতে কোথাকার করতে কথা আসবে। বলছি? ছিল এরকম, ছিল ব্যাঙ্গালোরে ছিল, এক্সেপশনাল তো থাকবেই। ছিল এরকম লোক। না, আমি আমি মিথ্যা কথা বলবো general না, কিন্তু এরকম বলছি, ছিল in যারা general- টাইম পাস করতো, এরকম ছিল। না, আমি ইন জেনারেল বলছি, ধরো আমরা অনেক কিছুই করেছি না, আধার কার্ড বানিয়েছি, প্যান কার্ড চেঞ্জ করে, আমার নাম চেঞ্জ হয়েছে প্যান কার্ডের, সারনেম চেঞ্জ হয়েছে, তারপরে তুমি বাইকের লাইসেন্স করিয়েছো, ইভেন ওই ডিএল এর ব্যাপারে বলবো, আমি ড্রাইভিং লাইসেন্স DL এত করিয়েছো। স্মুথলি হয়েছে। সব ইন জেনারেল আমি বলছি, ওদের একটা মানে একটাই না, একটা মানে বাঙালিদের মতন দুপুর 3টে। না না, টাইমিংয়ে চলে আসতো। আর তারপরে আমার পিভিসি হয়েছিল, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট হয়েছিল, ওটাও খুব খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। ওটার জন্য একটা সিস্টেম আছে, সেই প্রসেস ফলো হয়, সেই সিস্টেম ফলো হয়, সেটার বাইরে আর কিছু হয় না। তোমাকে যেই ডেট দেবে তার মধ্যেই তোমার হয়ে যাবে, 30-35 ডেজের মধ্যেই তোমার পিভিসি হয়ে যাবে, সেটাই হতো। তাহলে পাসপোর্ট তো আরও ভালো হবে। তো এই জিনিসগুলো আমি খুব কথার প্রশংসা ভ্যালু করবো, আছে। মানে ব্যাঙ্গালোরে আমি খুবই এটাকে অ্যাপ্রিসিয়েট করবো, সত্যি। জায়গা ওরা এত সুন্দর করে রেখে তারপরে দিয়েছে, ওই পরিষ্কার করে রেখে ফোনেরটা দিয়েছে। বলো, ফোনেরটা কলকাতায় কি হয়, ফোন নিয়ে গেলে, ফোন চুরি হয়ে গেছিল, না মানে ওটা ফোন বলছি আমরা না, হারিয়ে দিয়েছিলাম। ওটা বলছি না, ওটা তো একটা আছে। আর একটা ফোন নিয়ে গেলে, ধরো আমাদের ফোন খারাপ হয়েছে, ও আমরা হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ সার্ভিসিং হ্যাঁ হ্যাঁ, সেন্টারে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা যখন এই কলকাতাতেই কতবার এরকম হয়েছিল, যখন থাকাকালীন, যে ফোনটা খারাপ হয়ে গেছে বা কিছু প্রবলেম হয়েছে, ফোন দিয়ে যান, অমুক দিনে আসবেন, 1 সপ্তাহ পরে আসবেন, তখন আপনি বলবো কী হয়েছে। ব্যাঙ্গালোরে এরকম ছিল না। স্যামসাংয়েরই ফোন কিছু প্রবলেম হয়েছিল, যেটার জন্য আমার চলছিল না, বা হ্যাং হয়ে গেছিলো, বা অফই হচ্ছিল না, বা স্টার্টই হচ্ছিল না, এরকম কিছু একটা প্রবলেম হয়েছিল। গেলাম 10 মিনিট, জাস্ট 10 মিনিটস অনলি, 10 মিনিটের ভেতরে ফোনটাকে আমাকে ফেরত দিয়ে দিল। হোগিলা স্যার, বলো আই তো, হোগিলা, সরি আই তো, আই তো, হয়ে গেছে, খতম। আই তো। এত সুন্দর। আর হ্যাঁ, কিছু লোক ছিল যারা একটুখানি ওরকম বলতো যে কানাডা করতে লোয়া নিম্ন, এরকমভাবে বলতো, যখন তখন একটু খারাপ লাগতো, তখন বলতো যে কানাডা জানি না তো কী হয়েছে, তো কি থাকতে পারবো না এখানে? ಇಲ್ಲ ಕರ್ನಾಟಕ মানে ಕನ್ನಡ ಗೊತ್ತಿಲ್ವೋ ನಿಮ್ದು, কানাডা বাড়তিলা, এরকম বলতো। ಕನ್ನಡ ಬರಲ್ಲ ನಿಮ್ದು, এরকম করে বলতো। তো ওইটা একটুখানি লাগতো, যাটার জন্য আমি ল্যাঙ্গুয়েজটাকে শিখেছি। তো মোটামুটি জানি কানাডা। আর ওরা এটাও বলতে যে অ্যাকসেন্টটা তো খুব দারুণ ধরেছো তুমি। তো ওইটা আমি লিটারেলি, যখন আমি ওখানে মানে এয়ার ইন্ডিয়াতে ডিউটি করতাম, যখন খালি বসে থাকতাম, ধরো ফ্লাইট নেই, ফ্লাইটটা আসতে টাইম আছে, তখন লিটারেলি আমি 1 থেকে 100 অবধি কীরমভাবে ডাকে ওটাকে, কানাডাতে কীভাবে প্রনাউন্সিয়েট করে, সেটা আমি শিখতাম। বারবার করে নিজেকে বলে আমি শিখতাম যে এটাকে এইটা বলে। আমি ওখানকার মানে যে লোকাল লোক, তাকে জিজ্ঞেস করতাম ক্যা বলতে হ্যাঁ ইসকো, 1 से 10 तक क्या बोलते हैं इसको, ಇಲ್ಲ 1 2 3 4 এরকম করে করে আমাকে শিখিয়েছে পুরো। তো আমি বললাম আচ্ছা আচ্ছা, এরকম করে, আচ্ছা। তারপরে আমি এরকমভাবে জিজ্ঞেস করতাম যে কাহা যা রে হো, ऐसे कैसे बोलेंगे, आ रहे हो कैसे बोलेंगे, खाना खाना है कैसे बोलेंगे, এরকম করে 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 একটা ছোটো 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 ওয়ার্ড করে আমি এরকমভাবে শিখেছি। তো আমার খুব ভালো লাগতো যে আমি বলতাম যে আমি হ্যাঁ শিখবো, কেন শিখবো না, কিন্তু তা বলে কেউ প্রেশারাইজ করতে পারবে না, তাই না? যে
শেখার ইচ্ছা আছে নিশ্চয়ই, কেন শিখবো না? আমি এখানে এসেছি একটা সাউথ ইন্ডিয়াতে এসেছি, তো ল্যাঙ্গুয়েজ শেখা খুব বড় ব্যাপার। যদি যদি আমি কলকাতা থেকে আমি যদি মহারাষ্ট্রায় বম্বেতে যাচ্ছি, মহারাষ্ট্রের ভাষা মারাঠি ভাষাও শেখা জরুরি, কিন্তু তা বলে এটা না যে আমাকে ফোর্স করে কেউ বলবে যে হ্যাঁ ভাই শিখতেই তোমাকে হবে, এটা তো কোনো ব্যাপার হয় না। শেখা তো একটা আর্ট না, ল্যাঙ্গুয়েজটা একটা শিখে নেওয়া তো একটা বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে, একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। তো তোমার তার মানে খুশির দিন হচ্ছে যেদিনকে তুমি চাকরি পেলে ব্যাঙ্গালোরে, তাই তো? আমি আবারও রিপিট করব যে যখন আমি চাকরিটাকে পেলাম সেটা একটা ভালো দিন ছিল, বড় দিন ছিল, কিন্তু আমার স্যালারিটা কম ছিল। তো আমি খুশি তো হয়েছিলাম যে একটা চাকরি পেয়ে গেছি, কিন্তু Repeat ভেতরে কি? তুমি ভেতরে এতটা দূর বলোই নি। ভেতরে আমি এটাও ভাবছিলাম যে কারণ তুমি আটকে দিচ্ছিলে, তাই জন্য আমি তো 2015 যখন আমি চাকরিটা পেলাম, অনেক রকমের টেস্ট দেওয়ার পর আমি চাকরিটাকে পেলাম। পাওয়ার পর আমি খুব খুশি হয়েছিলাম যে একটা জব পেয়েছি, একটা ব্যাঙ্গালোরের মতন শহরে একটা জব পেয়েছি, এয়ার ইন্ডিয়াতে পেয়েছি, বিশাল বড় ব্যাপার। এবার আমি এখান থেকেই কিছু না কিছু করে হোক উঠবো আমি। এবার আমি জানতাম না যে ওখানে ভেতরে ঢোকার পর কিছু টাইম পর 5-6 মাস পর পরীক্ষা দিতে হয়, যেই পরীক্ষাটা পাশ করলে স্যালারিও বাড়বে, প্লাস কিছু ডেজিগনেশনও বাড়বে, প্লাস কিছু এক্সট্রা নলেজ তুমি জানতে পারবে, মানে এক্সট্রা যেটাকে বলে এক্সট্রা কোয়ালিফিকেশন এয়ারলাইন্সের মাধ্যমে হয়ে যাবে তোমার। আচ্ছা আচ্ছা, ওকে, অ্যাফসেক যেটাকে বুঝতে বলে। পেরেছি। আর তারপরে আবার সেকেন্ড পরীক্ষাটা দিলে তুমি স্ক্রিনার হয়ে যাবে। স্ক্রিনার পাস করা খুব বড় ব্যাপার। সেটা তো এক্স রে মেশিনের ব্যাপারে জানা, প্রত্যেকটা লাগেজ, প্রত্যেকটা কার্গো স্ক্রিনিং বেশি টাফ। আচ্ছা, স্ক্রিনারটা কি একটু বলে দাও, কারণ অনেকে হ্যাঁ নিশ্চয়ই বলে দিচ্ছি আমি। স্ক্রিনিং হলো যখন দু রকমের হয়। একটা হলো যখন প্যাসেঞ্জার টার্মিনাল থেকে পাস করে, সিকিউরিটি জোন থেকে পাস করে, দেখবে সিআইএসএফ বসে থাকে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যারা খাকি বর্দিতে বসে থাকে, তারা ফোর্সের লোক, তারা ব্যাগেজ তোমার স্ক্রিন করবে। তো ওই মেশিনে বসে ব্যাগেজ স্ক্রিন করা ওই একটা ক্যাটেগরি। প্রত্যেকটা ব্যাগের লাগেজ একই থাকবে, মানে প্রত্যেকটা প্যাসেঞ্জার যাচ্ছে তার কাছে একই থাকবে, ওই লাগেজ জামা কাপড় নিচ্ছে, মোবাইল নিচ্ছে, জলের বোতল নিচ্ছে, কেউ পাওয়ার ব্যাংক নেবে, এক্স্যাক্টলি সিআইএসএফ যেটা করে একই রকমের লাগেজ থাকবে। কিন্তু কার্গোতে চ্যালেঞ্জিং ব্যাপার হলো এটা যে কার্গোতে নানান রকমের মিসেলেনিয়াস তোমার কাছে অপরচুনিটি আসবে, যেটা তুমি শিখে নতুন দিন করে আমি জানতে পারবে যে এটাও হয়, এটাও যায়, এটাও কার্গো থেকে যায়। তো আমরা দুনিয়ার সব কিছু দেখেছি। আচ্ছা, তোমরা পেটেরও স্ক্রিনিং করতে? কিন্তু ওরা মেশিনে ঢোকায় না, ওরা আলাদা করে টেস্ট হয়, ফিজিক্যাল টেস্ট হয়। ফিজিক্যাল টেস্ট মানে আমরা হাত লাগিয়েও দেখতে হয় পেটটাকে, প্লাস খাঁচার ভেতরেও দেখতে হয়। হাত লাগাই আমরা, যে কেউ ভেতরে কোনো কিছু বাইন্ডিং করে কেউ কিছু নিয়ে যাচ্ছে না, তো ক্যামোফ্লাজ করে কেউ কিছু নিয়ে যাচ্ছে না। অনেক এরকম হয়, কাস্টমসেরা কি করে যে এসে দেখে পেটের ভেতরে কোনো পেট থাকে, তাদেরকে সেলাই করে ভেতরে কিছু স্টাফ লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। বোঝা যায়, সেটা বোঝা যায়। পেটটা ধরো কাটা, এবার সেলাই হয়েছে, আমরা ফিল করতে পারি। তো এখন বড় ব্রিড তাদেরকেও হাত দিয়ে পুরো স্ক্রিন করবে? এটা কই, এটা তো যদি হ্যাঁ বলেছিলাম যে আমরা হাত দিয়ে দেখতাম, খাঁচা খুলে দিত, হাত দিয়ে দেখতাম। আর আমি যেহেতু পেট ভালোবাসি, তো আমি ইচ্ছে করে বলতাম খোলো, দেখ না এরকম। তো আমরা যেতে দেখেছি কুকুর, বিড়াল, পাখি, নানান রকমের মাছ। সব থেকে অনোখা কি দেখেছো যায় যেটা? অনেক কিছুই তো দেখেছি আমরা। ঘোড়া যেতে দেখেছি। গোল্ড দেখেছি। গোল্ড দেখে ঘোড়া যেতে দেখেছো? হ্যাঁ দেখেছি ঘোড়া যেতে। হ্যাঁ ঘোড়া যেতে দেখেছি। আরে ইয়ার্কি মারছি না, সত্যি ঘোড়া যেতে দেখেছি। বড় বড় কার্গো যেই জাহাজগুলো থাকে, কার্গো ফ্লাইটগুলো থাকে, বিশাল বড় কার্গো ফ্লাইট থাকে, সেখানে ঘোড়া যায়, ইভেন হাতিও যায়, সিরিয়াসলি যায়। তুমি কোনটা দেখেছো, ঘোড়া দেখেছো? আর তারপরে কিছু পশু এরকম থাকে যারা এক্সোটিক অ্যানিমালস, সেটা দেখেছি, যেমন ইগুয়ানা,
ইকোয়ানা যেতে দেখেছি, কিন্তু ওকে ছোঁয়া যাবে না, মানে বারণ করে দিয়েছিল, ছুঁতে পারবে না, মানে বাইরে বের করলে পালিয়ে যাবে, তাই জন্য বলেছিল যে এটা তো বাইরে বের এবার করা যাবে তাদের না। ভেতরে কোনো কিছু স্মাগল হচ্ছে এটা কিনা তো কি করে এখন বলবো? মুশকিল হয়ে যেত, কিছু করা যেত না। তাদেরকে আমরা ডকুমেন্টস ভালো করে চেক করতাম, কাস্টমস আসতো, বিনা কাস্টমসরা এক্সোটিক অ্যানিমালস যেই থাকবে তখন কাস্টমস চলে আসে, কাস্টমস কারণ ওটা এক্সপোর্ট হচ্ছে বা ইম্পোর্ট হচ্ছে, তাই জন্য কাস্টমস চলে আসে। আমরা গান পার্টস যেতে দেখেছি, গান পার্টস ধরতাম। আমরা গোল্ড যেতে দেখেছি, সিলভার, এত বড় 25 কেজির একটা ইঁট, সেটা পুরোপুরি গোল্ড, সলিড গোল্ড একদম, ওটা ওঠাতে পারতাম না, এত ওয়েট থাকতো ওটার। যখনই ভ্যালের চাবি আমাদের কাছে থাকতো, ভ্যাল মানে ভ্যালুয়েবল কার্গো, তো যখন আমাদেরকে বলে দিত, পোস্ট অ্যালোকেট করে দিত যে ভ্যাল কার্গো তোমার দায়িত্ব থাকবে আজকে, তো আমার চাবিটা আমাদের কাছে থাকতো। মানে ওখানে কি করতো, রেজিস্টারে এন্ট্রি করে কে যাচ্ছে, ভেতরে যাচ্ছে আসছে, কিসের চাবি? ওই ভ্যাল রুমের চাবি, ওর মধ্যে গোল্ড আর সিলভার থাকতো, আচ্ছা আচ্ছা, বিশাল, ওকে ওকে। অনেক অনেক টাকার গোল্ড আর সিলভার থাকতো, সব রেকর্ড ওখানে লেখা থাকতো। বেশিক্ষণের জন্য থাকবে না, জাস্ট হয়তো আধ ঘন্টা কি 8 ঘন্টা, 6 to 7 আওয়ার্স, তারপরে ওটা নিয়ে চলে যাবে, অন্য কোনো ফ্লাইটে চলে যাবে বা কোনো লোক নিতে আসবে, সে নিয়ে চলে যাবে। ওই গোল্ড থাকতো, হ্যাঁ। তারপর আমরা এয়ারক্রাফট পার্টস দেখেছি, হেলিকপ্টার যেতে দেখেছি, আমরা হেলিকপ্টার স্ক্রিন করেছি, মেশিনের ভেতরে ঢুকিয়েছি, হ্যাঁ। হেলিকপ্টার কোথায় বল? হেলিকপ্টারের পার্টস আলাদা করে ডিসমেন্টেল করে ঢুকিয়েছিল মেশিনের ভেতরে, আমরা ওটাকে স্ক্রিন করেছি। ওই মেশিনে চলে আসলো? ডিসমেন্টেল করেছে, ডিসমেন্টেল, ব্লেড আলাদা, ডিসমেন্টাল করেই বলছি চলে আসলো? পাট 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 করে বডিটা দিয়েছিল, কি করে বাইরে খুলে দিয়েছিল। বিশাল বড় আমাদের যে এয়ার ইন্ডিয়ার যে মানে কার্গোর যে অফিসটা ছিল, সেটা বিশাল বড় একটা জায়গা ছিল। যেমন ধরো তুমি এখানে পোডিয়াম ভেবে নাও, পোডিয়ামটা তো একটা একটা স্পেস তো বিশাল বড়, ওই পোডিয়ামেরই তুমি ওরকম আরও 15-20টা পোডিয়াম যদি মিলিয়ে দাও, তাহলে আমাদের স্পেস ওরকম একটা আছে, যেখানে ইজিলি করা যেতে পারে ডিসমেন্টাল, কোনো কিছু আসবে, কারণ ওখানে ওটার ভেতরেই 50-এর উপরে ট্রাক ঢুকে থাকতো, যে কার্গো নামাচ্ছে, ওঠাচ্ছে, নিয়ে যাবে, পিক আপ করতে এসছে বা ডেলিভারি করতে এসছে, তারপরে ট্রাক মুভমেন্ট হতো, এটা বলা মুশকিল আছে, বিশাল বড় জায়গা, মানে ওখানে একটা একটা বোয়িং 777 দাঁড়িয়ে থাকতে পারবে, এত বড় জায়গা ওটা, বিশাল বড় জায়গা। তো ওই স্পেসটা আমরা র্যাম্প বলতাম ওটাকে, ঠিক আছে। কখনো কোনোদিন স্মাগল হতে দেখো, মানে ধরা পড়েছে এরকম? ড্রাগস ধরা পড়েছিল, আমরা গান ডিটেক্ট করেছিলাম, ড্রাগস ধরা পড়েছিল। তখন একটা ফোন বেরিয়েছিল একদম নতুন, OnePlus, এখন যেটা একদমই খুবই চলছে, OnePlus-এর একটা মডেল বের করেছিল যেটা ব্যাটারি প্রবলেমের জন্য ব্যাটারি ব্লাস্ট করেছিল ফ্লাইটে, তো তার জন্য ব্যান্ড করে দিয়েছিল ফোনটাকে, সেটার একটা লট যাচ্ছিল, তো আমি ছিলাম যেখানে স্টপ করে দিয়েছিলাম, মর্নিং শিফট করছিলাম তখন, ভোর 5টার শিফট করছিলাম, ভোর 5টা থেকে আমার 2টো অবধি ছিল, দুপুর 2টো অবধি শিফট ছিল, আর্লি মর্নিং ওই কার্গোটা আমাদের তারা যাচ্ছিল, আমি স্টপ করে দিয়েছিলাম, ওটাকে যেতে দিইনি, বললাম আমি যেতে দিতে পারবো না। কেন যেতে দিতে পারবে না, এক্সপ্লেনেশন দিতে হবে, এই ওই সেই, মানে অনেকে কি হয় যে স্মুথলি বলে দেয় ঠিক আছে চলে যাচ্ছ, কিন্তু আমি এই জিনিসগুলোকে করতাম না, কারণ 4,000 কোটি টাকার ফ্লাইট, কিছু যদি হয়ে যায় সেটার দায়িত্ব তো আমি নিতে হবে, কারণ স্ক্রিনিংয়ের দায়িত্ব এটা ছিল যে নানান রকমের পেপারসে সাইন করতে হতো, একটা পেপার যাবে ফ্লাইটের কাছে, একটা পেপার যাবে আমাদের কাছে, একটা পেপার সিকিউরিটির কাছে চলে যাবে, একটা পেপার ওই CISF-এর কাছে থাকবে, একটা পেপার পাইলটের কাছে থাকবে, আর একটা পেপার থাকবে ফ্লাইটে, যেই পেপারটা চলে যাবে একদম যেখানে যাচ্ছে ডেস্টিনেশন, সেখানে সে রিসিভ করবে। তো কোনো রকমের কোনো কিছু যদি হয়, যে আমি যে সাইন করছি, NS চক্রবর্তী সাইন করছে, সেটা জিম্মেদারি আমার থাকবে, তো বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি।
ব্যাপার স্যাপার বিশাল বড় রেসপন্সিবিলিটি, তাই জন্য সেফটি সিকিউরিটির খুবই একটা পার্ট মানে সূক্ষ্মভাবে আমি জিনিসগুলোকে দেখতাম দেখাই উচিত, প্রচণ্ড। সেফটি সিকিউরিটির তার আগে যে স্ক্রিনিং পাস করেছিলাম আমাদেরকে 8 ঘন্টা বসতে হয়েছিল মেশিনে, যে বসতে হবে 8 ঘন্টা, তো ডেইলি আধ ঘন্টা করে হাফ অ্যান আওয়ার করে আমাদেরকে দিত মেশিনে বসতে, যে করো বসে স্ক্রিনিং করো, শেখো এটা কী হয় ওটা কী হয়, ফিজিক্যাল টেস্ট করো, ফিজিক্যাল সার্চ করো, খোলো জিনিস খোলাও, দেখো এটা কী হয় ওটা কী হয়। তারপর আমি এমন স্ক্রিনার হয়ে গেছিলাম, বেস্ট স্ক্রিনার ছিলাম আমি ওখানে। যারা পুরনো ছিল তাদের থেকেও আমি বলে দিয়েছিলাম যে যে আমি কোনো রকমভাবে রিস্ক নেবো না, আর প্রত্যেকটা জিনিস খুলেই যাবে। 2% 1%ও যদি আমার ডাউট থাকতো, চাहे ওটা খুলতে অনেক টাইম লেগে যাবে, কারণ কার্গো কী হয় অনেক কাঠ ফাট স্ক্রু টু লাগিয়ে অনেক কিছু করে তারপরে ভেতরে থাকে কার্গোটা, তো ওটা পুরোটা খুলতো ওরা, বলতো তারপরে কিউ স্যার আবার খোল লাগাবে কি কিউ করে? খোল, ওরা আবার ওরকমভাবে লাগাতো, কিল ঠুকে করে ড্রিল মেশিন ইয়ে করে এটা বিশাল মানে বিশাল বড় জিনিস একটা। এরকম হতো। তো বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি ব্যাপার ছিল, বিশাল বড় জিম্মেদারি, যে এরকম স্ক্রিনিং যে পাস করেছিলাম আমি, যে 2-2.5 বছর আমি স্ক্রিনিং করেছি, মজা হয়েছে, মজা হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, যেটা আমি ভাবি নিজের পার্সোনাল ফিলিংস এটা হয় যে অনেক লোকেরা তো এটা জানে না, কিন্তু যে স্ক্রিনিং করে সেই জানবে, আদারওয়াইজ কেউ কিছু বুঝতে পারবে না যে এটা কী হয়। সবাই ভাববে ব্যাগে স্ক্রিন করছে, কারণ এটা তো একদম ভেতরের জিনিস, ব্যাগে কেউ স্ক্রিন কি করছে করে কি আর জানবে হবে, কি করে? কিন্তু ওর ভেতরে অনেক কিছুই জিনিস আছে যেগুলো জানতে পারবে না যতক্ষণ না করছে এই ব্যাক জিনিসটা। এন্ডে কি হচ্ছে কি না হচ্ছে পরীক্ষাটা কিভাবে দিতে হয়, পরীক্ষার জন্য কতটা পড়াশুনো করতে হয়, আর 100-র মধ্যে 90 তুলতে হবে, না সরি 100-র মধ্যে 80 তুলতে হবে, 80-তে পাস, 80 যদি 79ও হয় তাহলেও তুমি ফেল, ফেল 79.5 হলেও ফেল, 80 তো 80 স্কোর করতেই হবে। তো ভালো পরীক্ষাও দিয়েছিলাম, তার আগের পরীক্ষাটা এফসেক পরীক্ষা, ওটাও ভালো কত দিয়েছিলাম। পেয়েছিলে? এফসেক পরীক্ষায় 96 পেয়েছিলাম, 97 এরকম কিছু একটা পেয়েছিলাম, আর স্ক্রিনিংয়ে 86 না 87 এরকম কিছু একটা পেয়েছি, 86 নাহলে 87 এরকম কিছু একটা পেয়েছিলাম। সেকেন্ড আইএস ছিল বোধহয় তখন, মানে আমাদের টাফ মধ্যে। হতো না পরীক্ষা? ও বাবা, স্ক্রিনিং পরীক্ষা টাফ ছিল। আর অ্যাফসেকে কী ছিল, তোমাকে পড়ে বুঝে মাথার মধ্যে গেঁথে নিতে হবে জিনিসটাকে। আর অ্যাফসেক হলো ফাদার অফ এভিয়েশন, মানে হিস্ট্রি অফ এভিয়েশন এরকম। আমি তো অ্যাপস থেকে ফেল করেছি। হিস্ট্রি অফ এভিয়েশন মানে প্রথম হাইজ্যাক কখন হয়েছে, দ্বিতীয় হাইজ্যাক কখন হয়েছে, ইন্ডিয়া ফার্স্ট হাইজ্যাক কী ছিল, আমি মাথায় আমার অনেক কিছু ঘুরছে, আমি কোনটা দিয়ে কোনটা জিজ্ঞেস করবো? প্রচুর। আমার তো মানে আমার কাছে বলার এত কিছু আছে, যে পিটারা প্যান্ডোরা বক্স আমার কাছে আছে। দাঁড়াও, প্রথম কোয়েশ্চেনটা শেষ করো, নেক্সট কোয়েশ্চেনে তো যাবো। তারপরে আমি এটা বলছি যে যখন স্ক্রিনিং পরীক্ষা আমি যখন পাস করেছি অ্যাপসেক পরীক্ষাটার পর, আমি তখন নিজেকে আমি বাইরে বেরিয়ে একটা শুনশান জায়গায় গিয়ে, একটু ফাঁকা ফাঁকা জায়গা ছিল, তখন আমি একটুখানি চিল্লিয়েছিলাম যে ইয়েস, করে দেখিয়েছি আমি। কাউকে প্রুফ করার ছিল না, আমাকে নিজেকেই নিজের প্রুফ করার ছিল। দেখো, মা বাবাকে প্রুফ করার কিছু নেই, কারণ মা বাবা সম্পর্ক নেই, তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আমার কথা বাদ দাও, না, আমি বলছি যে জন্ম তো ওরাই দেয় না, তো দিয়েছে, কিছু অবধি কাজ করেছে, বাকিটা করেনি। আরও অনেকটা কিছু জিম্মেদারি ছিল যেটা করেনি, কমপ্লিট করেনি, যেটা বলে না যে 30% তো কর দিয়া, বাকি 70% কিউ নেই কিয়া, এরকম। তো 30% করেছে ওরা, আমি বলবো যে 70% আরও করা বাকি ছিল, করেনি, যেটার জন্য আমার কোনো রকমের আমার কোনো আফসোস নেই, আমার ওদের প্রতি রাগই আছে। তো যেটা আমি আমি এটা ফিল করি নিজের প্রতি, যে আমি যাই করেছি আজ অবধি নিজে করেছি, আমাকে কেউ, কোনো বাপের বেটা আমাকে এসে করে দেয়নি, এটা বলতে পারি।
এটা আমি যদি বুড়ো হয়ে যাই, আমার যদি 60 বছর বয়সও হয়ে যায়, তখন আমি এটা বলেই, চাই আমার কাছে গাড়ি হোক না হোক, বাড়ি হোক না হোক, আমি অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে হ্যাঁ, আমি যা করেছি আজ অব্দি নিজে করেছি, আর যা শিখেছি, যা এক্সপিরিয়েন্স করেছি আমি দুনিয়ার নানান রকমের জায়গায় গিয়ে অনেক লোকেদের সাথে মিশে, লোকাল ফুড খেয়ে, লোকাল ভাষা বলে, কত কিছু জিনিস হয় ব্যাঙ্গালোরে, কত রকমের ফেস্টিভ্যাল হয়, কত কিছু জানলাম, এত কিছু তারপরে জেনে কত রকমের খাওয়া, কত রকমের খাওয়া হয়, সেটাই তো বলছি, কত রকমের কিউজিন হয়, কালচার, কুইজিনস, তারপরে তারপরে কি কি পুজো হয় ওদের। ওই তো বলছি, কত ফেস্টিভ্যাল, কত কুইজিন, সব কিছু আমি দেখলাম। দেখার পর আমার এটা মনে হয় যে আমি নিজে যতটা আমি জেনেছি, যে আমি আমার মতন ছেলের জন্য যে আমি একা এতটা কিছু দূর এগিয়ে এসেছি, এটা একটা অ্যাচিভমেন্ট একটা। ভালোই আমি অত ওপরে আমি উঠতে পারিনি এখনও, আর হয়তো আরও অনেক দূর আমার যাওয়ার আছে, আরও অনেক ওপরে হয়তো ওঠার আছে। আমি এখনও হয়তো এখানে আছি, আমাকে অনেক ওপরে উঠতে হবে, কিন্তু আমি এই অবধি যে উঠেছি সেটাও একটা বড় ব্যাপার একটা আমার জন্য। কারণ এরকমভাবে কেউ একা এরকমভাবে হয় না, সাপোর্ট চাই, অনেক সাপোর্ট লাগে, অনেক টাকার সাপোর্ট লাগে, অনেক কিছু সাপোর্ট লাগে। অনেক কিছুই লাগবে, ঠিকই বলেছো। কারণ তুমি তো করেছো কিছুটা, তুমি তো আমার জন্য কিছুটা করেছো, কিন্তু ব্যাপার এটা যে আমার মধ্যে যদি জিনিসটাই না থাকতো, তাহলে তুমি করলেও বা আমি ওপরে উঠতে পারতাম না। সেই হ্যাঁ, আমার মধ্যে সেই জিনিসটাই হয়তো নেই, যে না হয়তো উঠলামই না, সেটাই। বা যেরকম তার চেয়েও সেরকমই রয়ে গেলাম, অ্যাপসেট পাস করলাম না, স্ক্রিনিং পাস করলাম না, নর্মাল চাকরিই করতে থাকলাম, ঠিক। অল্প স্যালারিই কামাতে থাকলাম, তো তখন এগোতাম না, ওপরে উঠতাম না, তখন এতটা দূর আসতাম না। তো নিজের মধ্যেও কিছুটা জিনিস জুনুন থাকতে হবে যে না, ওপরে উঠবো, কেন উঠবো না, আরও কামাবো, আরও পয়সা চাই, আরও পয়সা কামাবো, আরও অনেক কিছু শিখবো। এটা কীরকম করে হয়, এটা আমি তো জানি না, আমাকে শিখিয়ে দাও, আমি শিখবো। অনেক লোকেরা এরকম হয় যে বলবে যে শেখাচ্ছে, ঠিক আছে কী শেখাচ্ছে, ঠিক আছে শিখে যাবো, ছেড়ে দিলাম জিনিসটাকে, বা কাম চালাও করে দিলাম জিনিসটাকে। তো ওটা না করে জিনিসটা শেখা উচিত, জিনিসটার প্রতি যেটাকে বলে দখল, বাঙালিরা কী বলে যে দখল নেওয়া উচিত জিনিসটার ব্যাপারে, সেই দখলটা নিতে হবে না। আমি যদি অ্যাপসেক পড়ছি, অন্য লোক যে নতুন লোক ধরো ঢুকতো ওখানে, ধরো এয়ারলাইন মানে এয়ার ইন্ডিয়াতে নতুন কেউ নিউ জয়েনি ঢুকেছে, আমাকে এগিয়ে দিত, আর চাক্কু হ্যাঁ না, আমাকে চক্রবর্তী তো চাক্কু বলে ডাকতো আমাকে, চাক্কু হ্যাঁ না, চাক্কু ভাই इसको थोड़ा समझाने देना, क्या क्या करना पड़ता है, क्या सवाल आता है, समझा दो। তো আমি A to Z বুঝিয়ে দিতাম, ও বলতো যে আমি এত কিছু বুঝিয়ে দিলেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি আবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো ওটাই বলছি যে দখল যদি না হয়, আমি অন্যকে কি শেখাবো, আমি যদি নিজেই লিমিটে যদি পাস করে আর যাই। যত তুমি অন্যের সাথে শেয়ার করবে, তত তোমার জ্ঞানটা আরো বাড়বে। অনেক লোকেরা এরকম বলতো যে একটা লোক ছিল, বলতো নাকি 5বার 6বার অ্যাপসেক চেষ্টা করেছে, পাস হতে পারেনি, এর অনেক নলেজ আছে, মানে অনেক জ্ঞান আছে। ওকে যখন আমি কিছু জিজ্ঞেস করতাম, ও বলতে পারতো না, ওকে। এরকমও লোক ছিল। বাংলা আবার অনেক লোকেরা এরকম ছিল, আমি যেমন অ্যাপসেক 2বার করেছি পাস, স্ক্রিনিংও সেকেন্ড টাইম পাস করতেই যাচ্ছিলাম, তারপরে তো আর বেরিয়ে গেলাম, কারণ ইন্ডিগোতে স্ক্রিনিংয়ের জন্য আবার পাঠাচ্ছিল আমাকে। এয়ার ইন্ডিয়া যখন ছাড়লাম 3 বছর পর, তারপরে আমি স্টারে ঢুকলাম, তারপরে আমি ইন্ডিগোতে ঢুকলাম। ইন্ডিগোতে উইদিন বোধহয় 3 মান্থসে আমাকে অ্যাপসেক পাঠিয়ে দিল, কারণ জানতো যে পাস করে যাবে, এই স্ক্রিনিং পাস করে এসছে, অ্যাপসেকও পাস করে যাবে। অ্যাপসেকে যখন পাঠালো, আমি সাইলেন্ট থাকতাম, আমি কিছু বলতাম না যে আমি পারবো, ওই জানি আমি সবই, পুরো বই আমার মাথার ভেতরে, পেটের ভেতরে থাকতো আমার। অ্যাপসেকের এত মোটা বই আমার পেটের ভেতরে আছে, হয়তো এখনও এত বছর হয়ে গেছে আমি টাচে নেই, কিন্তু কিছু জিনিস আমি এখনও হয়তো বলে দিতে পারবো অ্যাপসেকের ব্যাপারে। ওই ঘটনাগুলো বলো এক এক করে। বলছি, কামিং টু দ্য পয়েন্ট, যে তো ইন্ডিগোতে যখন ঢুকেছি তখন বলছে যে चक्रवर्ती है, ये एफसेक ऑलरेडी स्क्रीनर ही था वहाँ पे एयर इंडिया में, तो इसको भेज देते हैं। কারণ ইন্ডিগোতে অনেক পলিটিক্স হতো, পাঠাতো না। একটা ছেলে 2 বছর ধরে অপেক্ষা করছিল, পাঠায়নি।
আমি সদ্য নতুন জয়েন করেছি, বলতে ইসকো পেজ বাটারিং করতে হয়ে যায়গা। আমি বাটারিং কিছুই করিনি, চুপই কারণ ছিলাম। তোমার অন্য দিকে ছিল তো, তাই জন্য আমি তোমাকে চুপই ছিলাম, আমি buttering কিচ্ছু করতে বলিনি। আমি যে আপনি পাঠিয়ে দিতে পারেন, আমি কোনো অসুবিধা নেই, আমি পাস করে যাবো, আমি এটা বলেছিলাম, আপনি পাঠিয়ে দিন, পাস করে যাবো, আমি জানি। তো গেছি ট্রেনিং ইনস্টিটিউটেও গেছি, যেখানে তখন অনেক ছেলেরা অবাক হয়ে গেছে, ভাই তুমকো कैसे भेज दिया इतना जल्दी, तुम आए हो, अभी तो ज्वाइन किया था। तो আমি যখন বললাম নেই मैं पुराने कंपनी में मैं स्क्रीनर था, বললো अरे स्क्रीनर थे, अच्छा स्क्रीनर এরকম করে তখন বলতো, यार ಇದು স্ক্রিনার এন মাতার দিয়া, এরকম করে বলতো তখন। সত্যি এবারে তখন আমাকে যখন বলতো যে, তারপর আমি চুপই থাকতাম, আমি প্রশ্নের খুব একটা উত্তর দিতাম না, আমি চুপই ছিলাম। বলতে কিছু ছেলে তখন পরে যখন জানতে পেরেছে আমার কাছে, যেই ব্রেক হয়েছে বা ইন্টারভাল হয়েছে, ভাই ভাই চাক্কু ভাই थोड़ा हमको भी बता दो ना ये क्या होता है। बोले बता मैं दूंगा, लेकिन थोड़ा संयम रखना, मैं बता दूंगा क्या क्या करना है, क्या क्या पढ़ना होता है, कौन सा आता है। হ্যাঁ তুমি তখন করতে দেখতাম। তো তখন আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছিলাম, আমি নিজেই কোশ্চেন করতাম, আমিই 4টে অপশান দিতাম, আর যখন কেউ অপশান বা মানে উল্টোপাল্টা চুজ করতো, আমি সঠিক অপশানটা বলে দিতাম, একটা পোল দিতাম আমি, যে এটার অপশান এটা হবে, এটা কি হয়, এটা কি কনফিউজিং অপশান দিতে হয়, তো কনফিউজিং অপশানগুলো আমিই ক্রিয়েট করে দিতাম। তো এরকম কিছু জিনিস ছিল যেটা চুপচাপই থাকতাম, তারপরে ঠিক পাস করে গেছি অ্যাপ থেকে। 90 এসেছিল বোধহয়, আবার দ্বিতীয় কিছুই করিনি। পুরোনো আমার যে বানানো নোটসগুলো ছিল, এয়ার ইন্ডিয়াতে যেটা নোটস আমি বানিয়েছিলাম, ওটা আরেকবার পড়ে নিয়েছিলাম, বইটা একবার পড়ে নিয়েছিলাম, আর কিছুই করিনি, ঢিল দিতাম। কারণ ওখানে কি ছিল ইন্ডিগোতে, যেই অ্যাপসেক পাস হয়ে যাবে, তুমি এটা এখানে আটকে নাও না, হাতে ব্যথা করছে। ঠিক আছে, যেই অ্যাপসেক পাস হয়ে যাবে ওই হোল্ডসে দিয়ে দেবে ডিউটি। এবার হোল্ডস মানে হলো ইন্ডিগোর যেই লাগেজগুলো, প্যাসেঞ্জারের যে লাগেজগুলো যাচ্ছে, সেটা কম্পার্টমেন্টে দেখতে হবে, গোনাগুন্তিভাবে থাকতে হবে, ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, কোনো ব্যাগেজ যেন মিস না হয়। এটা একটা বড় ব্যাপার ছিল। না আরেকটাও ব্যাপার আছে হোলসে, এক একটা হ্যাঁ, ব্যালেন্স থাকতে হবে, যে কত- প্যাসেঞ্জারের ব্যালেন্স, প্যাসেঞ্জার কোথায় বসে আছে সেই হিসাবে আমাদেরকে পাইলট, যে তোমার স্কিপার থাকতো, স্কিপার থাকতো, তো তারা কি করতো, তারা ফ্লাইটের ডকুমেন্টসগুলো নিয়ে পাইলট থেকে নিয়ে নিত, যে লাগেজ কোথায় ডালবো আর প্যাসেঞ্জারের কি আছে সেই হিসাবে লাগেজ ডালবো। কম্পার্টমেন্টে কত আমাদেরকে স্কিপার এসে কি বলে দিত, যে হোল্ডসে ডিউটি করছে, স্কিপার এসে বলে দিত लगेज जाएगा कंपार्टमेंट नंबर 4 पे या कंपार्टमेंट नंबर 3 पे 3.1 पे 10 কেজি 3.1, বাকি 40 কেজি ইধার, এরকম বলে দিত। এবার আমাদেরকে হিসাব করে ডালতে হবে যে একটা বিটি ট্রলিতে কতগুলো ব্যাগেজ থাকে, আচ্ছা 10টা ব্যাগেজ এই থাকে, হোলস কতটা ইম্পর্টেন্ট সেফটি সিকিউরিটি তো বাবু। এবার এইটা 10টা ব্যাগেজ লামসাম হিসাব করে নিতে হবে, একটা ব্যাগেজে লাগে কত ওয়েট থাকবে। আমার এটা খুব ভালো লাগে যে আমরা একই ফিল্ডে একই ইন্ডাস্ট্রিতে ছিলাম, কিন্তু তুমি Department আলাদা আমি আলাদা, মানে তোমারও কিছু নলেজ আছে কিছু দিক দিয়ে, আমারও কিছু দিক দিয়ে নলেজ আছে। তোমার যেমন টার্মিনালে কী হয়, কাস্টমার সার্ভিস, নানান রকমের কাস্টমার হ্যান্ডেল করতে হচ্ছে, তারপরে ব্যাগেজ আছে, তারপরে ক্যাশ হ্যান্ডেল করতে হচ্ছে, লাগেজ হ্যান্ডেল করতে হচ্ছে, চেক ইন হ্যান্ডেল করতে হচ্ছে, বোর্ডিং পাস হ্যান্ডেল করতে হচ্ছে, বোর্ডিং গেটে ডিউটি। হ্যাঁ, ওটা একটা আলাদা টাইম ছিল, আলাদা লাইফ ছিল ওটাতে। আমি এটাই ভেবেছিলাম যে পরের দিকে আমি অডিটর হয়ে যাব, অডিটরের বিশাল নাম ছিল, আমার যা নলেজ হয়ে গেছিলো, বলেছিল যে অডিটরের পরীক্ষাতে পাঠিয়ে দেবো আমি তোমাকে, তো ছেড়ে দিলাম। তারপরে ওটা একটা লাইফ ছিল, তবে ওই নাইট শিফট কন্টিনিউসলি নাইট শিফট, তারপরে সকালবেলায় লোকাল ফুড, ওই পুলিয়োগরে, চিত্রান্না, হ্যাঁ, পুদিনা ভাত, রাইস ভাত, টমেটো ভাত, এগুলো সব খেতাম। পুলিয়োগরে হলো তোমার যেটা মুমফলি হয়, মুমফলি দিয়ে একটা রাইস দিয়ে একটা করতো, মুমফলি রাইস
যে চিত্রান্ন তো লেমন রাইস তো লেমন রাইস হলুদ, ওটা পুলিওগরে ওটা ব্রাউন কালারের থাকতো, ও আর ওর মধ্যে একটুখানি বিরিয়ানি ফ্লেভার থাকতো, ওকে। আর বাদাম দেওয়া থাকতো, তো চাটনি দিয়ে সাম্বার দিয়ে খেতে। তা আমার ওই পুদিনা রাইসটা আর টমেটো রাইস এই দুটো খুব ভালো লাগতো, আর লেমন রাইস। রাইস ভাত বলতো না, রাইস ভাত, ঘি রাইস এসব থাকতো। বিসিবেলে ভাতটা ভালো লাগতো না আমার। বিসিবেলে ভাত ওদের ভালো লাগতো, অনেক লোকেদের ভালো লাগতো, বাট আমার ভালো লাগতো না বিসিবেলে ভাত। আমি মঙ্গলবার বৃহস্পতিবার হলেই বিসিবেলে ভাত দিয়ে দিতাম, ওটা একটা খুব একটা ভালো লাগতো না। ওদের স্মল রাইস মিল ছিল, মিনি মিলস যেগুলোকে বলে, ওটা খুব ভালো লাগতো। রাইস, সাম্বার আর পাঁপড় দিত, ওটা খুব টেস্টি ছিল। ব্যাঙ্গালোরে যতদিন কাটিয়েছি সত্যি আমি এখনও মিস করি যে এত সুন্দর জায়গা, আর এতটা জায়গা যে মানে এখন ধরে চলছে বন্ধ করে। মানে ব্যাঙ্গালোরে এত সুন্দর সুন্দর জায়গা, এত পরিষ্কার জায়গা আমি মিস করি সত্যি। কলকাতাতে আমি দেখতে পাই না কিছু সেরকম। কলকাতায় স্ক্রিনিং কারা করে গো? কলকাতাতে স্ক্রিনিং করে তোমার যে এয়ারলাইন্সের লোকগুলো হয়, তারা তোমার ব্যাগেজ স্ক্রিনিং করবে, আগেই হয়ে যায় ব্যাগেজ স্ক্রিনিংটা। মানে যেটাকে বলে চেক ইন লাগেজ, এয়ারলাইন্স স্ক্রিন করে কলকাতাতে। চেক ইন লাগেজ এয়ারলাইন স্ক্রিন করে? ও আর সিআইএসএফ হ্যান্ড লাগেজ চেক করে, হ্যান্ড ব্যাগেজগুলো। না না, আমিও কি বলছি, এটা না কার্গোর স্ক্রিনিংটা কলকাতায় কার্গো স্ক্রিনিং আমি বলতে তো পারবো না আমি, কারণ কলকাতার ব্যাপারটা আমি দেখিনি, বাট আমার যতদূর মনে হয় এখানেও এয়ার ইন্ডিয়া সেটস আছে, কলকাতাতেও আছে। কার্গোগুলো মানে টার্মিনাল থেকে অনেকটা ওই দিকে, যে তুমি ওই করতে না ভাদরা ওই দিকটাতে। এরকম ছিল। তো সেই স্ক্রিনিং যখন আমি পাস করেছি, তো তোমার উত্তর এটাই ছিল যে আমি খুব খুশি হয়েছিলাম, আর আমি একটুখানি চেঁচিয়েছিলাম যে বাহ কী সুন্দর কাজ করেছি, একটা অওদাতে পৌঁছিয়েছি, আর কেউ জানে না, কাউকে বলার নেই আমার। মানে হয় না যে বাচ্চারা যখন মা বাবার কাছে থাকে, বা পাড়া প্রতিবেশী এই ওই সেই, মা দেখো আমি এটা করে দেখিয়েছি, বাবা আমি এটা দেখো করে দেখিয়েছি, মানে একটা ওরকম ফিলিং হয়। তো আমাকে কারোর কিছু বলার ছিল না, আমাকে কোনো কিছু প্রুফ করার ছিল না, আমি নিজে বলেছি যে ভাই ইভান আমি করে দেখিয়েছি, কিন্তু অনেক বড় আই ডিড ইট, এরকমভাবে আমি যখন বলেছিলাম। আর তারপরে তোমাকে ফোন করেছিলাম, তুমি তো বললে, তুমি বলছো এ মা তুমি পাস করে গেছো, এবার তুমি বেশি পয়সা কামাবে, আমি কেন, আমি কিছু করতে পারলাম না, আমার স্যালারি তোমার এত তাড়াতাড়ি স্যালারি বেড়ে গেল। হ্যাঁ, আরেকটা দিক বলবে না, আমি ট্রিট দিয়েছিলাম আমার। ওটা তো ছিলই, কিন্তু এই আর কি। আর তারপরে মিষ্টি দিতে হয়েছিল সবাইকে। এবার আসল কাজে আসি, যেটা আমার বেশি ইন্টারেস্ট। তুমি যে এক একটা করে ঘটনা শুনিয়েছিলে তোমার ট্রেনিং এর সময়, ও মানে হাইজ্যাকিং ইনসিডেন্টস যেগুলো হয়েছে, ইনসিডেন্টসগুলো সত্যি মানে এখন তো তারপর থেকে আমি যখন থেকে বেরিয়েছি এয়ারলাইন্স থেকে, তারপর থেকে তো নানান রকমের সিনেমা বেরোচ্ছে। তুমি যে ইনসিডেন্টগুলো বলেছো, আমি যে ট্রেনিং এ গেছি সেই ট্রেনিং এ আমাদেরকে এইসব ইনসিডেন্ট না বলেছে, না আমি কোনো ভিডিও দেখি। আমার প্রথম অ্যাফসেক ট্রেনিং সত্যিই খুব ভালো ছিল, কারণ যে ইনস্ট্রাক্টর ছিল সে ট্রেনার ছিল। চা করে নিয়ে হ্যাঁ চাটা করে নিয়ে আসি, তারপরে আবার